আমরা বলি যে জনবিপ্লবে বা জন আকাঙ্ক্ষায় যে সরকারের আগমন ঘটেছে এই সরকারটি আপাত বৈধ, এবং এই সরকারকে চূড়ান্তভাবে বৈধতা দিবে হচ্ছিল আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে যারা সরকার গঠন করবে। এখন সেই পথ তো আপনাকে প্রশস্ত করতে হবে, সেই পথ তো আপনাকে সুগম করতে হবে, এবং আপনাকে তো হচ্ছিল যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আমাদের বাংলাদেশেও অতীতে সেভাবে হয়েছে, এবং সেভাবে যদি করতেন সেটা হচ্ছিল একটা দিক। সেভাবে যেহেতু আপনি করেন নাই, এখন মাঝ পথে এসে আপনি বলছেন যে আপনি ঘোষণাপত্র দিবেন। এখন আপনি যদি ঘোষণাপত্র দিতে হয়, এখানে কিন্তু জাতীয় ঐক্যমতের প্রয়োজন। জাতীয় ঐক্যমত ছাড়া যদি কোনো ঘোষণাপত্র দেন, তাহলে কিন্তু দেশে একটা অরাজকতা দেখা দিবে, বা দেশে একটা হচ্ছিল বিশৃঙ্খলা দেখা দিবে। তাদের পছন্দের লোককে তারা তাদের যে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন, এবং বর্তমানেও আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে যাদের ঠাঁই ঘটেছে, এটা যদি হচ্ছিল তাদের যে মানে আপনি যদি সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিকে যদি আপনি ঠাঁই দিতেন, তাহলে কিন্তু আজকে যে এই উপদেষ্টা পরিষদ গঠন পরবর্তীত 5 মাসের অধিক সময় আপনার অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তো তাদের তেমন যে আশানুরূপ সাফল্য তো আমরা দেখতে পাচ্ছি না। এই সরকারটা হচ্ছে হলো যে যদিও এই সরকার সংবিধানের অধীনে তারা শপথ গ্রহণ করেছেন এবং সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স নেওয়া হয়েছে, কিন্তু এই সরকারের যে সামগ্রিক কার্যক্রম, এটা যদি আগামীতে যারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন, তারা যদি এই সরকারের সামগ্রিক কার্যক্রম যদি অনুমোদন যদি না করেন, তাহলে এই সরকারকে আমরা কিন্তু বৈধ সরকার বলতে পারি না বা বলতে পারবো না। যেমন যে আমাদের যে পতীত আওয়ামী লীগ সরকার, ওই সরকারকে কেন আমরা বৈধ সরকার বলছি না? ওই সরকার কিন্তু তাদের কিন্তু সুযোগ ছিল যে তারা হয়তো 111 গভর্নমেন্টকে তারা বৈধতা দিতে পারতো, কিন্তু তারা বৈধতা দেয় নাই। এবং বৈধতা না দেওয়ার কারণও আছে, তারা যে ইতিপূর্বে যে আমাদের যে এই যে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী যখন বাতিল করা হয়, বাতিল পরবর্তী তারা তো পঞ্চদশ সংশোধনী করে, এবং পঞ্চদশ সংশোধনী মাধ্যমে তারা যে সংবিধানে যে আমাদের 150 অনুচ্ছেদ আছে, 150 অনুচ্ছেদ হচ্ছে হলো টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, এটার বাংলা হচ্ছে হলো যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে এই বিধানটা থাকে। এটা দ্বারা হচ্ছে হলো যে কখনো যদি কোনো দেশে কোনো অসাংবিধানিক সরকারের আগমন ঘটে, ওই সরকারকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল এই 150 অনুচ্ছেদের মাধ্যমে। তো আমাদের পতীত সরকার তারা কি করলো, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 150 অনুচ্ছেদের যে আপনার এটাকে বলা হয়েছিল যে এই ক্রান্তিকালীন এবং সময়, এই ক্রান্তিকালীন সময়কে তারা নির্দিষ্ট করে দিয়ে বলল যে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত এই পিরিয়ডটা হচ্ছিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী পিরিয়ড। এর বাইরের বিয়ন্ড কোন পিরিয়ডকে তারা ক্রান্তিকালীন এবং অস্থায়ী পিরিয়ড হিসেবে তারা সংবিধান থেকে বের করে দিল, এবং বললো যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী পিরিয়ড এটা হবে না। তো পৃথিবীর ধরেন আমাদের যে বাংলাদেশ, এখন একটা অসাংবিধানিক শাসন আসতে পারে, আর এই ধরনের বিধান করে আপনি ভবিষ্যতের যারা ক্ষমতাসীন হবে, বা ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, বা ভবিষ্যতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের আপনি কার্যক্রমকে বা তাদের ক্ষমতাকে তো আপনি সীমিত করে দিতে পারেন না, যেটা হচ্ছিল আওয়ামী লীগ সরকার করেছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো আমাদের পঞ্চদশ সংশোধনী এখন পঞ্চদশ সংশোধনের কতিপয় বিধান আমাদের উচ্চ আদালত সেটা বাতিল করেছে। এখন উচ্চ আদালত বাতিল করলেও যতক্ষণ পর্যন্ত না সংসদ কর্তৃক এগুলো বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না এগুলো চূড়ান্ত ভাবে বাতিল হয়েছে। এটা পৃথিবীর সকল দেশেই হচ্ছে হলো এটা আপনার এই যে সংসদ মানে হলো জনপ্রতিনিধিরা হচ্ছে হলো কাদের, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার কারণেই কিন্তু তাদের মাধ্যমেই কিন্তু জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা সেটা হচ্ছিল কার্যকর হয়। তো এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, ওনারা ওনাদের যে কার্যক্রম বা যে আমাদের যে ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তারা যে এখন যে প্রোক্লামেশনের কথা বা ঘোষণাপত্রের কথা বলছেন, প্রোক্লামেশন বা ঘোষণাপত্রের অবস্থান হচ্ছিল সংবিধানের উচ্চে। কখন সংবিধানের উচ্চে? আপনি যদি সংবিধানকে স্থগিত করেন বা সংবিধানকে যদি আপনি বাতিল করেন, তাহলে এখন আমাদের তো সংবিধান স্থগিত করা হয় নাই, সংবিধান হচ্ছিল বাতিলও করা হয় নাই, তাহলে হচ্ছিল সংবিধান বিদ্যমান আছে, এবং সংবিধান যতক্ষণ বিদ্যমান আছে আপনাকে কিন্তু সংবিধানের বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে। এবং সংবিধানের বিধিবিধান আপনি না মানেন, তাহলে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবেন, এবং আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে রাষ্ট্র তো ঝুঁকির মধ্যে পড়বে। আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে যে বর্তমান যে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকার একটা
গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের আগমন ঘটেছে এবং আমাদের যে পতিত সরকার যারা ছিল তারা সংবিধান সংশোধন করে এমন এক পর্যায়ে সংবিধানটাকে নিয়ে গিয়েছিল যেটা হচ্ছিল চতুর্থ সংশোধনী পরবর্তী সংবিধানের যে অবস্থান ছিল যে একদলীয় শাসন, ওনারাও কিন্তু আমাদের এই যে পঞ্চদশ সংশোধনী পরবর্তী একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন এবং ওনারা হচ্ছিল নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ ওনারা কিন্তু রুদ্ধ করে দিয়েছিলেন। ওই জন্যই আমরা বলি যে জনবিপ্লবে বা জন আকাঙ্ক্ষায় যে সরকারের আগমন ঘটেছে এই সরকারটি আপাত বৈধ এবং এই সরকারকে চূড়ান্তভাবে বৈধতা দিবে হচ্ছিল আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে যারা সরকার গঠন করবে। এখন সেই পথ তো আপনাকে প্রশস্ত করতে হবে, সেই পথ তো আপনাকে সুগম করতে হবে এবং আপনাকে তো হচ্ছিল যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এখন গণ অভ্যুত্থান যেটা হয়েছে, গণ অভ্যুত্থানে তো এটা তো হয়েছিল এখানে যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এখানে কিন্তু সম্পৃক্ততা ছিল বা অংশগ্রহণ ছিল। আপনি দেখেছেন যে যখন এই যে গণ অভ্যুত্থানটা হয়, যে বাংলাদেশে হয়তো হাজার হাজার গৃহিণী তাদের বাসা থেকে রান্না করে এই যে খাদ্য সরবরাহ করেছে এই যে এই যারা এই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের জন্য। তো এটাও তো এক ধরনের স্বতঃস্ফূর্ততা। এখানে হচ্ছিল যে গণঅভ্যুত্থানটা যেটা হয়েছে এটা হলো যে আমাদের পতিত সরকার যারা পতিত সরকারের যে যারা হলো যে সহযোগী তারা ছাড়া দেশের একদম সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা ছিল এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা যদি না থাকে পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থান বা আন্দোলন কিন্তু সফল হয় না। এখন আপনার যে মৌলিক প্রশ্ন যেটা সেটা হলো যে যখন এই গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থান পরবর্তী আপনি তো সংবিধানকে স্থগিত করতে পারতেন। এর আগে যেটা জিয়া রহমান সাহেব করেছিল বা এরশাদ সাহেব করেছিল, তারা সংবিধান স্থগিত করেছে, আবার ধীরে ধীরে সংবিধান তারা পুনরুজ্জীবিত করেছে। এখন আপনি যদি সংবিধান স্থগিত করতেন তখন আপনি হয়তো এই যে প্রোক্লামেশন দিয়ে রাষ্ট্র ক্ষমতা বা দেশ পরিচালনা করতে পারতেন, যেটা 1975 সালে বা 1972 সালে 82 সালে হয়েছে। প্রোক্লামেশনের অবস্থান সবসময় হচ্ছিল সংবিধানের ঊর্ধ্বে। এখন এই যে প্রোক্লামেশন দিয়ে যে আপনি দেশ শাসন করবেন, এই প্রোক্লামেশনের মাধ্যমে যে দেশ শাসন করা হয়, এই সামগ্রিক কার্যাবলীকে কিন্তু আবার বৈধতা দিতে হয় এবং পৃথিবীর অন্যান্য দেশেও এভাবে হয়েছে, আমাদের বাংলাদেশেও অতীতে সেভাবে হয়েছে। এবং সেভাবে যদি আপনি যদি করতেন সেটা হচ্ছে একটা দিক। সেভাবে যেহেতু আপনি করেন নাই, এখন মাঝ পথে এসে আপনি বলছেন যে আপনি ঘোষণাপত্র দিবেন। এখন আপনি যদি ঘোষণাপত্র দিতে হয়, এখানে কিন্তু জাতীয় ঐক্যমতের প্রয়োজন। জাতীয় ঐক্যমত ছাড়া যদি আপনি যদি কোনো ঘোষণাপত্র দেন তাহলে কিন্তু দেশে একটা অরাজকতা দেখা দিবে বা দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। তা এদেশের সাধারণ মানুষ বা সাধারণ জনগণ কখনো চায় না যে দেশে একটা অরাজকতা হোক বা একটা বিশৃঙ্খলা হোক। সবাই চাচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে, অন্তর্বর্তী সরকার ন্যূনতম সংস্কার, যে সংস্কার না করলেই নয়, অতটুকু সংস্কার করে ওনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুক এবং ওই নির্বাচন পরবর্তী যারা জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোটাধিকার প্রাপ্ত হবে তারা সরকার গঠন করুক এবং তারা রাষ্ট্র পরিচালনা করুক, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়। আর আপনি যেটা বিপ্লবের কথা বলছেন, তো বিপ্লব তো পৃথিবীর অন্যান্য দেশেও হয়েছে। আমাদের দেশে যদি আপনি যদি বিপ্লবের কথা বলেন, সেটা তো ধরেন এই যে ফ্রেঞ্চ রেভলিউশন বা রাশিয়ান রেভলিউশন বলেন, ওই ধরনের বিপ্লব তো না। এটাকে আপনি বিপ্লব না বলে আপনি বিপ্লব থাকলে আপনার বিপ্লবী সরকারের ওই ধরনের পরিকল্পনা থাকতে হবে। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন। গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে এবং এই অন্তর্বর্তী সরকারও আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের এলিমেন্ট, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গের ঠাঁই ঘটেছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে। তো এখন ইতিপূর্বে বলা হচ্ছিল যে এখানে যে মানে অনেকের হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে, কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সর্বশেষ যে সাক্ষাৎকারটা দিলেন, আমাদের এই যে নিউজ পত্রিকার সম্পাদক নুল কবির সাহেব ওনার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন। তো সেখানে তিনি তার সাক্ষাৎকারের এক পর্যায়ে বললেন যে তার কাছে বিভিন্ন নাম এসেছে এবং ওই নামগুলো থেকে যারা তার পরিচিত তাদেরকে তিনি উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। তাহলে এই যে উনি এই কথাটা বলে কিন্তু উনি কিন্তু দায়িত্ব স্বীকার করে নিলেন যে তার সুপারিশেই কিন্তু যারা উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এরা সকলে কিন্তু তার সুপারিশ অনুযায়ী বা তার আকাঙ্ক্ষা অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। এখন আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদে উনি যে 24 জন বা 25 জনের সমন্বয়ে যে উপদেষ্টা পরিষদ গঠন করলেন, এদের অনেকেরই কিন্তু কোনো ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা নাই এবং অনেকে হচ্ছিল এনজিও ব্যাকগ্রাউন্ডের লোক। তারপর দেখা যাচ্ছে যে যাকে যে মন্ত্রণালয় দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কিন্তু তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ। তো আসলে কিন্তু বাংলাদেশে আমি সবসময় বলি যে বাংলাদেশে সৎ, দক্ষ এবং যোগ্য লোকের কোনো অভাব নাই। বাংলাদেশে অতীতেও আমরা দেখেছি যে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে তারা কিন্তু দেখা গিয়েছে যে তাদের সংকীর্ণ দলীয় মনোবৃত্তি থেকে বা সংকীর্ণ মনোবৃত্তি থেকে তারা
তাদের পছন্দের লোককে তারা তাদের যে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন, এবং বর্তমানেও আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে যাদের ঠাঁই ঘটেছে, এটা যদি হচ্ছিল তাদের যে মানে আপনি যদি সৎ দক্ষ যোগ্য ব্যক্তিকে যদি আপনি ঠাঁই দিতেন, তাহলে কিন্তু আজকে যে এই যে এই উপদেষ্টা পরিষদ গঠন পরবর্তীত 5 মাসের অধিক সময় আপনার অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তো তাদের তেমন যে আশানুরূপ সাফল্য তো আমরা দেখতে পাচ্ছি না। তো এখন সেজন্য আমি বলি যে উনি উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে যাদেরকে নিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এর চেয়ে ভালো লোক, এর চেয়ে যোগ্য লোক, এর চেয়ে সৎ লোক তো বাংলাদেশে ছিল, তাদেরকে কেন তিনি নিলেন না? এবং তিনি তো এটা এখন স্বীকার করে নিলেন যে তিনি যাদেরকে চিনেন এবং তাদেরকে চিনি জানেন, তাদেরকে তিনি নিয়েছেন। এখন সব ভালো লোককে যে তিনি চিনবেন বা তিনি জানবেন তেমন তো না, এরকম তো অনেক ভালো লোক থাকতে পারে। তো তিনি যদি অনেকের সাথে যদি পরামর্শ করে যদি এই কাজটি করতেন, তাহলে অনেক ভালো।